আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। এই কঠিন পরিস্থিতিতে তোমরা সুস্থ আছো, এটাই আমার আশা। আমি আজকের তোমাদের সঙ্গে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সংস্কার আন্দোলন। এর আগে আমি দশম শ্রেণীর বিভিন্ন পত্রপত্রিকা এবং সাময়িক পত্র এবং কিছু গ্রন্থ নিয়ে আলোচনা করেছি। তারপরে শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করেছি এবং আজকের আলোচনা করছি সমাজ সংস্কার আন্দোলন সম্বন্ধে। দেখো, ইতিহাসের বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি যে শিক্ষার আলোতে মানুষের চেতনার জাগরণ ঘটে, আর সেই চেতনার জাগরণে মানুষ সমাজ সংস্কারে ব্রতী হয়। ঊনবিংশ শতকের প্রথম লগ্নে বা প্রথম আর্ধে কিছু শিক্ষিত মধ্যবিত্ত সমাজের সংস্কারপ্রবণ মানুষ এবং কিছু উচ্চবিত্তীয় সম্প্রদায়ের আধুনিক চেতা মানুষ এই সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন বিখ্যাত মানুষ ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় জমিদার পুত্র, ব্রাহ্মণ, কিন্তু বিভিন্ন ভাষায় পারদর্শী করার জন্য পিতা রামমোহন রায়কে কিছুদিনের জন্য মাদ্রাসায় ভর্তি করান। মাদ্রাসার পণ্ডিতদের সংস্পর্শে এসে তিনি উর্দু, আরবি এবং ফার্সি ভাষায়ও পারদর্শিতা লাভ করেন। কিন্তু তিনি ব্রাহ্মণ ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের ব্রাহ্মণদের যে মূর্তি পুজো, চিরাচরিত যে প্রথা, সেটা থেকে দূরে সরে যান। তিনি মূর্তি পূজার বিশ্বাসী যে ভাবটা তার মধ্যে চলে যায়। পরে যখন তিনি সমাজ সংস্কারের ব্রতী হন, কিন্তু তখন পড়াশোনা শেষ করে যখন জমিদারিত্ব করতে কলকাতায় ফেরেন এবং সেই সময় হিন্দু সমাজের কুসংস্কার রোধ করার জন্য, অর্থাৎ কুসংস্কারের হাত থেকে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। কারণ তিনি জানতেন তার একার পক্ষে এই সমাজ সংস্কার করা তার সম্ভব নয়। সেই জন্য রাজা রামমোহন রায় একটা সংগঠন তৈরি করলেন 1815 খ্রিস্টাব্দে, নাম দিলেন আত্মীয় সভা। এই আত্মীয় সভার মূল কাজ ছিল সমস্ত ব্রাহ্মণ যুবকদেরকে ঐক্যবদ্ধ করা এবং কিছু সংস্কারপ্রবণ অব্রাহ্মণ যুবকদেরও এই আত্মীয় সভার মধ্যে আনা। তাতে তিনি সফল হয়েছিলেন। এই সমস্ত এই সংগঠনের মাধ্যমে তিনি হিন্দু সমাজের কুসংস্কারগুলো দূর করার চেষ্টা করেছিলেন। তিনি মূর্তি পুজোর বিরোধিতা করেন, তিনি একেশ্বরবাদের বিশ্বাসী হন, পৌত্তলিকতার বিরোধী ছিলেন। এছাড়াও তিনি মনে করতেন হিন্দু ধর্মের এই যে 33 কোটি দেবতা, অর্থাৎ বহু দেবদেবীর পূজা পার্বণ, যাগযজ্ঞ, এটা হিন্দু ধর্মের কুসংস্কার ছাড়া কিছু নয়। তাই যাগযজ্ঞ, পূজা পার্বণ ছেড়ে একেশ্বরবাদের বিশ্বাসী হওয়ার কথা তিনি প্রচার করেছিলেন। পৌত্তলিকতা ও মূর্তি পুজোর বিরোধিতা করেছিলেন। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের যে পৌত্তলিকতা, তার বিরুদ্ধে তিনি সোচ্চার হন। মূর্তি পুজো অর্থাৎ পুতুল পুজো, তার বিরোধিতা করেন। এই সমস্ত বিভিন্ন হিন্দু ধর্মের কুসংস্কার, হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের হাত থেকে রক্ষা করার জন্য আত্মীয় সভার মাধ্যমে বিভিন্ন আন্দোলন শুরু করেন। এই সময়ে রামমোহন রায়ের সবচেয়ে বড় সংস্কার আন্দোলন হচ্ছে সতীদাহ প্রথা নিবারণ।
সেটা কি? সেই সময়ে সতীদাহ প্রথা বলতে বলা যায় যে ব্রাহ্মণ মানে হিন্দু ধর্মের সবচেয়ে উচ্চস্থানীয় যে সম্প্রদায় ব্রাহ্মণদের পৌত্তলিকতা ছিল, অর্থাৎ তারা স্বজাতির কন্যাদেরকে বিয়ে করতে পারতেন। অর্থাৎ কোনো ব্রাহ্মণ সন্তান কোনো ব্রাহ্মণ কন্যাকেই বিয়ে করতে পারতেন, অন্য কোনো ধর্মের বা অন্য কোনো জাতির কন্যাকে বিয়ে করতে পারতেন না। একজন ব্রাহ্মণ সে একাধিক বিয়ে করতে পারতেন, অর্থাৎ সেই সময়ে বহু বিবাহের প্রথা ছিল। কন্যাদায়গ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য সৎ পাত্রের সন্ধান করতেন, কিন্তু এতই সৎ পাত্রের অভাব, তাই একজন ব্রাহ্মণ পুত্রকে বা বিবাহযোগ্য পুত্রকে একের অধিক বিয়ে করতে হতো। সেই সময়ে একজন ব্রাহ্মণ পুত্র সে কম করে 8 থেকে 10টা বিয়ে করতে পারতেন, এবং বিভিন্ন বয়সের। বিভিন্ন তথ্য থেকে জানা যায় একজন ব্রাহ্মণ সে 60 বছর বয়সেও বিয়ে করেছেন, এবং তার যে পত্নী যাকে বিয়ে করছেন তার বয়স 8 বছর, মানে 8 বছরের শিশু বলা যায়, বালিকা, তার সঙ্গে 60 বছরের যুবকের বিয়ে হচ্ছে, যুবক। তো এর ফলে এই সময়ে একজন ব্রাহ্মণ পুত্র যখন একাধিক কন্যাকে বিয়ে করছেন, এবং সেই ব্রাহ্মণের মৃত্যুর পরে তার কনিষ্ঠতম পত্নীকে সমরণে যেতে হতো, সেটাকে বলা হতো সতীদাহ প্রথা। অর্থাৎ ব্রাহ্মণ স্বামীর মৃত্যুর পর তার পত্নীর সমরণে যেতে হতো। কোন পত্নীকে? কনিষ্ঠতম পত্নীকে। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই ব্রাহ্মণের অন্যান্য পত্নী ওই ব্রাহ্মণকে বিয়ে করতে উৎসাহিত করত, কারণ যাতে তাকে সমরণে না যেতে হয়, সেই জন্য। তাই একাধিক বিয়ে সে স্বাচ্ছন্দ্যে করতে পারতেন, পত্নীরা কোনো বিরোধ করতেন না। সমাজের এই যে কুপ্রথা, ব্রাহ্মণদের বহুবিবাহ এবং তার ফলে সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথার হাত থেকেই সমাজকে রক্ষা করার জন্য রামমোহন রায় আন্দোলন শুরু করেন। এই আন্দোলন তিনি 1815 খ্রিস্টাব্দ থেকে শুরু করেছিলেন, কিন্তু সেই সময় কুসংস্কার প্রবণ হিন্দু সমাজ ব্যবস্থা সেই তার আন্দোলনকে সফলতা হতে দেননি। সেই সময়ে হিন্দু সমাজের আরেকজন হত্যাকর্তা ছিলেন রাধাকান্ত দেব। তিনি একজন কুসংস্কারপন্থী ব্যক্তি ছিলেন এবং উচ্চবিত্তীয় একজন ব্রাহ্মণ। এই রাধাকান্ত দেব রামমোহন রায়ের এই সতীদাহ প্রথার তিনি বিরোধিতা করেন। রামমোহন রায় যখন সেই সময়কার গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে অনুরোধ জানান যে সতীদাহ প্রথার মতো নির্মম প্রথাকে সমাজ থেকে দূর করা হোক, কারণ এর ফলে মেয়েরা শোষিত, নিপীড়িত, নির্যাতিত হচ্ছে, তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। লর্ড বেন্টিং বলেছিলেন যে আপনি অন্তত 1000 সই জোগাড় করে আমাকে জমা দিন, 1000 মহিলার সই জোগাড় করে আমাকে জমা দিন, যারা এই সতীদাহের বিরুদ্ধে যাদের সমর্থন আছে। রামমোহন রায় 1000 সই জোগাড় করতে পারেননি, মাত্র 996টা সই জোগাড় করতে পেরেছিলেন। কিন্তু অপরদিকে রাধাকান্ত দেব এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু করে 10,000 সই জোগাড় করে বেন্টিংয়ের কাছে জমা দেন। অর্থাৎ রাধাকান্ত দেব যে 10,000 সই মহিলার সই জোগাড় করেছিলেন, তারা সমমোহনের পক্ষে ছিলেন। লর্ড বেন্টিং কী করবেন? তিনি মহিলাদের এই নির্যাতনের হাত থেকে রক্ষা করার তিনিও চেষ্টা করছেন। শেষ পর্যন্ত রামমোহন রায় বিলেত যান। সেখানে লর্ড সভায় এই মহিলাদের ওপর যে অত্যাচার, সমমোহনের যে নির্যাতন, বিভিন্ন তথ্য তিনি সেই লর্ড সভায় তুলে ধরেন, এবং তার প্রভাবেই 1829 খ্রিস্টাব্দে 18 নম্বর রেগুলেশনের দ্বারা সতীদাহ প্রথা রদ হয়। একটা মহিলাদের স্বাধীনতার স্বীকৃতি পায়, সমাজের কুসংস্কার থেকে মহিলারা রক্ষা পায়। এই ব্যাপক
যে সফলতা, এই সফলতার ফলে রামমোহন রায় মহিলাদের আরও বিভিন্ন কুসংস্কার হাত থেকে মহিলাদের রক্ষা করেছিলেন। তোমরা জানো, এর আগে আমি তোমাদেরকে বলেছি শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে সেখানে মহিলারা যাতে পড়াশোনা করতে পারেন, আধুনিক শিক্ষিত হতে পারেন, তার ব্যবস্থাও তিনি করেছিলেন। বিভিন্ন আধুনিক সংস্কারমুখী শিক্ষায় তিনি যুক্ত ছিলেন। এই রামমোহন রায় তিনি জীবনের শেষ সময়ে বিলেতে ছিলেন এবং সেখানেই তিনি মারা যান এবং তাকে কিন্তু পোড়ানো হয়নি, কবর দেওয়া হয়েছিল তার শেষ ইচ্ছা অনুযায়ী বিলেতেই। রামমোহন রায়ের এই যে মহান মহান সংস্কার, এই সংস্কারের দিক থেকে আমরা বলতে পারি রামমোহন রায় একজন মহান সংস্কারবাদী ব্যক্তি ছিলেন এবং তিনি সমাজ সংস্কারের অন্যতম নায়ক। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলেছেন। এছাড়াও অনেক বিখ্যাত ঐতিহাসিকরা তাকে বিভিন্ন অভিধায় অভিহিত করেছেন। কিন্তু তার মধ্যেও কিছুটা কুসংস্কার প্রবণতা ছিল, অর্থাৎ তার কিছু ত্রুটি ছিল, কারণ 100% নিখুঁত মানুষ হয় না, তার মধ্যেও কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো কিছুটা আলোচনা করা প্রয়োজন। রামমোহন রায় সারা জীবন উপবীত ত্যাগ করেননি। তিনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি কিন্তু পৈতে ত্যাগ করেননি। পৈতেকে উপবীত বলা হয়, পৈতে ত্যাগ করেননি। এছাড়াও তিনি বিলেত যাওয়ার সময় ব্রাহ্মণ পাচককে সঙ্গে নিয়েছিলেন। তিনি অন্যের হাতে রান্না খান না, ব্রাহ্মণ পাচককে সঙ্গে নিয়েছিলেন। এবং এই দুটো কারণের জন্য তাকে অনেকে সমালোচনা করেন। তবে রামমোহনের যে মহান মহান কাজ, সেই মহান মহান কাজে এই ত্রুটিগুলো চাপা পড়ে গিয়েছে। তাই তিনি আমাদের কাছে এখনও বিখ্যাত এবং একজন সমাজ সংস্কারক ব্যক্তি হিসাবে তিনি আজও আমাদের কাছে স্মরণীয়। তো রামমোহন রায়ের মৃত্যু হয়েছিল 1833 খ্রিস্টাব্দে। তার আগের কিছু ঘটনা তোমাদের বলতে হবে। এই সময় 1815 খ্রিস্টাব্দে তিনি যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এই আত্মীয় সভা 1828 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন হয়ে হয় ব্রহ্ম সভা। ব্রাহ্ম সমাজ নয় বা ব্রহ্ম সমাজ নয়, ব্রহ্ম সভা। 1828 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন হয়ে হয় ব্রহ্ম সভা এবং এই নাম 1830 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন হয়ে হয় ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজের অন্যতম কয়েকজন সদস্য ছিলেন, বিখ্যাত সদস্য ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তিনি রামমোহন রায়ের সময়েই তিনি কিন্তু সমাজ সংস্কারে ব্রতী হয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন এবং সমাজ সংস্কার আন্দোলনে বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন। তবে তিনিও একটু কুসংস্কার প্রবণ ছিলেন, কারণ 1833 খ্রিস্টাব্দে রামমোহনের মৃত্যুর পরে তিনি কিন্তু এই ব্রাহ্ম সমাজে যাতে শুধুমাত্র ব্রাহ্মণ সন্তান অর্থাৎ যারা উপবীত পড়ে থাকেন তাদেরকে এই সংগঠনের সদস্য পদ দেন এবং 1833 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এইরকমভাবেই আন্দোলনটা পরিচালনা করেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্রাহ্মণদের তিনি এই ব্রাহ্ম সমাজে যোগ দেন। কলকাতায় তিনি একটা নতুন সংগঠন তৈরি করেছিলেন, কলকাতা ব্রাহ্ম সমাজ। পরে এই ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কেশবচন্দ্র সেন, আরও অনেক তরুণ তুর্কি নেতারা। কিন্তু কেশবচন্দ্র সেনের যে আধুনিক চেতা মানসিকতা, তিনি মনে করেছিলেন শুধুমাত্র ব্রাহ্মণরা নয়, ব্রাহ্মণরা ছাড়াও অব্রাহ্মণ পুরুষরাই, যুবকরাই, তারাও কিন্তু ব্রাহ্ম আন্দোলনে যোগ দিতে পারেন। আর এই ব্রাহ্ম আন্দোলনে যোগ দিলে তবেই কিন্তু সমগ্র ভারতবর্ষব্যাপী ব্রাহ্ম আন্দোলনটাকে আরও শক্তিশালী করা যাবে। এই জন্য তিনি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। তার কাজে দেবেন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হন, মুগ্ধ হয়ে তাকে নাম দেন, তার উপাধি দেন ব্রহ্মানন্দ। কেশবচন্দ্র সেনের যে উপাধি ব্রহ্মানন্দ উপাধি, সেই উপাধি দিয়েছিলেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর তার কাজে খুশি হয়ে। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্রের বনিবনা চলতেই থাকে, কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর একটু কুসংস্কার প্রবণ আর কেশবচন্দ্র সেন উদারপন্থী। তাই 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে নতুন একটা সংগঠন তৈরি করেন, তার নাম ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। 1866 খ্রিস্টাব্দে তৈরি হয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে তৈরি হয়েছিল। অন্যদিকে
এই যে আগেকার যে ব্রাহ্ম সমাজ ছিল তার নামও দেবেন্দ্রনাথ ঠাকুর পরিবর্তন করেন, করে নাম রাখেন আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজের কাজকর্ম ইতিহাসে তারপর থেকে অনেকটা বিলীন হয়ে যায়, কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর তার জমিদারিত্ব দেখতে গিয়ে আদি ব্রাহ্ম সমাজের সংস্কারমূলক আন্দোলন থেকে একটু সরে আসেন, কিন্তু ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কাজ দ্রুত বেগে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভারতবর্ষের আইন ব্যবস্থার পরিবর্তন করার জন্য 3 আইন প্রবর্তন করেছিলেন। এই 3 আইনটা কি? বিধবা বিবাহ ও অসমন্য বিবাহ প্রবর্তন এবং পুরুষের বহু বিবাহ রদ। এবং এছাড়াও এর সঙ্গে একটা আইন যুক্ত করে দেন যে মহিলাদের বা কন্যা, মানে যারা হচ্ছে বিবাহযোগ্যা কন্যার বয়সটা ঠিক করে দেন 14 বছর। 14 বছরের কম বয়সী কোনো কন্যাকে বিবাহ দেওয়া যাবে না। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এটা ঠিক করে এবং তাদের বিভিন্ন জায়গায় প্রচারও করেছিলেন। এই সময়ে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে চলে আসেন আরও কয়েকজন বিখ্যাত তরুণ তুর্কি নেতা, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ ব্যক্তিরা চলে আসেন। এই সময় কিন্তু কেশবচন্দ্র সেন যে 3 আইন এবং মেয়েদের বিয়ের বয়স যেটা ঠিক করে দিয়েছিলেন, কেশবচন্দ্র সেন নিজেই স্ববিরোধিতা করেছিলেন। কারণ কোচবিহারের রাজপুত্রের সঙ্গে তার 14 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে দেন, মানে তার মেয়ের বয়স তখন 14 বছর হয়নি, এবং তার মেয়েকে ওই রাজকুমার মানে কোচবিহারের রাজকুমারের সঙ্গে বিয়ে দেন। ফলে তার যে শিষ্যরা, তার যে অনুগামীরা, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, তারা কিন্তু তার বিরোধিতা করেন এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে যান। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে 1878 খ্রিস্টাব্দে বেরিয়ে যান শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু। তারা তৈরি করেছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। অন্যদিকে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি তৈরি করেছিলেন নববিধান সমাজ, সেখানে আবার যোগ দিয়েছিলেন কেশবচন্দ্র সেন। তো এই যে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন, এই ব্রাহ্ম সমাজের আন্দোলন রামমোহন রায়ের পরবর্তী ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়ে এবং তাদের যে সমাজ সংস্কারমূলক আন্দোলন সেটা কিন্তু আজও পর্যন্ত সমাজে বিখ্যাত হয়ে আছে। এই সমাজ সংস্কার আন্দোলনের আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন ইঙ্গো ভারতীয় বংশোদ্ভূত। তিনি নব্যবঙ্গ গোষ্ঠী গঠন করে ইয়ং বেঙ্গল আন্দোলন প্রবর্তন করেছিলেন। ডিরোজিও কলকাতার এন্টালিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি হেনরি ড্রাগনের কাছে শিক্ষা গ্রহণ করেন এবং কিছুকাল তিনি বেনারসেও শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা গ্রহণ করে মাত্র 17 বছর বয়সে কলকাতার হিন্দু কলেজ, যেটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বর্তমান, সেই কলেজে তিনি ইতিহাস ও ইংরাজির শিক্ষক হিসাবে যোগ দেন। দেখো, মাত্র 17 বছর বয়সে একজন শিক্ষক, ছোটোখাটো চেয়ারের একজন শিক্ষক তিনি যোগ দিয়েছিলেন। তার বাচনভঙ্গি, লিটারেচারে দক্ষতা এবং ইতিহাসে ব্যাপক জ্ঞান তাকে ছাত্রদের কাছে অতি প্রিয় করে তুলেছিলেন। তার অনেক ছাত্র ছিল তার থেকে বয়সে অনেক বড়, লম্বায় অনেক বড়, কিন্তু তার বাচনভঙ্গিতে, তার পড়ানোর কৌশলে বিভিন্ন ক্লাসের ছাত্ররা তার ক্লাসে এসে তার পড়া শুনতেন। তার বাচনভঙ্গিতা, তার স্পিকিং অফ ওয়ের জন্য ছাত্ররা তার শিষ্যত্ব গ্রহণ করেন, তার অনুগামীতে পরিণত হন। তিনি এই সমস্ত ছাত্রদেরকে নিয়ে তৈরি করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ গ্রিসের সে বিখ্যাত ঐতিহাসিক বা সাহিত্যিক প্লেটোর যে সংগঠন, সেই সংগঠনের অনুকরণে তিনি ভারতবর্ষে তৈরি করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন। এবং এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য ছিল বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা। তোমরা নিশ্চয়ই জানো, কোনো বিষয়ে বিতর্কিতমূলক কোনো ব্যাপারে অংশগ্রহণ করা মানেই স্পিকিং পাওয়ার বাড়ানো।
কোনো বিষয়ে সপক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার অর্থ হচ্ছে আমার নিজস্বতার প্রকাশ করা। ডিরোজিও সেটাই করতেন। তারা যে সমস্ত বিখ্যাত ছাত্ররা ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, লালবিহারী দে, কৃষ্ণমোহন ব্যানার্জি, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রসিককৃষ্ণ মল্লিক, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখরা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কলেজ যাওয়ার শেষে এই একাডেমিক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান হতো। কলেজ রুমেই দুটো ভাগে ভাগ করে দিয়ে কোনো একটা বিষয়ের প্রতি সপক্ষে বিপক্ষে যুক্তি দিয়ে বিতর্ক সভার আয়োজন তিনি করতেন। ফলে ছাত্রদের বাচনভঙ্গি বাড়ত, তাদের নিজস্ব দক্ষতা বাড়ত, তাদের বিভিন্ন তথ্য সম্বন্ধে তারা জ্ঞাত হতেন। ফলে শুধুমাত্র তাদের পড়াশোনায় প্রথাগত পড়াশোনার উন্নতি হয়নি, তাদের বাচনভঙ্গির উন্নতি হয়েছিল, তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা পেয়েছিল। এই একাডেমিক অ্যাসোসিয়েশনের তরফ থেকেই তিনি প্রবর্তন করেছিলেন বা প্রকাশ করতেন কয়েকটা পত্রিকা, যেমন পার্থেনন, হেসাপেরাস, ক্যালকাটা লিটারারি গেজেট, ক্যালকাটা ম্যাগাজিন, ইন্ডিয়ান ম্যাগাজিন, বেঙ্গল অ্যানুয়াল, এনকোয়ার, জ্ঞানের নেশন প্রভৃতি গ্রন্থ বা প্রভৃতি পত্রিকা তিনি প্রকাশ করতেন এবং সেই পত্রিকায় বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করা হতো। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মূল উদ্দেশ্য ছিল কুসংস্কার থেকে সমাজকে রক্ষা করা। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর উদ্দেশ্য ছিল কুসংস্কার থেকে হিন্দু সমাজকে রক্ষা করা, কারণ হিন্দু সমাজে সেই সময় কুসংস্কার প্রবণের একটা ব্যাপকতা চলছিল। বিভিন্ন সমাজ সংস্কারক ব্যক্তিরা তারা কিন্তু উদ্যোগী হয়েছিলেন, তিনিও মনে করেছিলেন তারও উদ্যোগী হওয়া প্রয়োজন এই ছাত্রদের নিয়ে। তিনি বিধবা বিবাহ প্রবর্তনের সপক্ষে যুক্তি দিয়েছিলেন, প্রচার করেছিলেন। কলকাতায় হিন্দু সমাজের মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন। তিনি কলকাতার বাবু সম্প্রদায়ের ইংরেজ ঘেঁষা মানসিকতারও বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি সমাজের কুসংস্কার হাত থেকে সমাজকে রক্ষা করে সমাজের উন্নত মানসিকতার চিন্তাভাবনার প্রচার করার চেষ্টা করেছিলেন। এর জন্য তিনি আজও পর্যন্ত বিখ্যাত, কিন্তু তার বিরুদ্ধে কিছু নেগেটিভ দিকও আছে। ছাত্রদের অতি উৎসাহিত, অতি আধুনিক করতে গিয়ে তিনি কিছুটা ভুল করে ফেলেছিলেন ঐতিহাসিকদের মতে, আমার মত নয়। ঐতিহাসিকদের মতে তিনি কিছুটা ভুল করে ফেলেছিলেন এবং সেগুলো আমাদের কাছেও কিন্তু যুক্তিযুক্ত। সেগুলো কি? কারণ ছাত্রদেরকে অতি আধুনিক করতে গিয়ে তাদেরকে নিষিদ্ধ খাদ্য ভক্ষণ করতে বলেছিলেন। আমাদের কাছে সেই সময় নিষিদ্ধ হিন্দুদের কাছে নিষিদ্ধ খাদ্য কি ছিল? গরুর মাংস ভক্ষণ করা নিষিদ্ধ খাদ্য, মদ্যপান করা নিষিদ্ধ খাদ্য, তাদেরকে তাতে উৎসাহিত করতেন। তারা এতই আধুনিক ছিল যে হিন্দু কলেজে যাওয়ার পথে কালীঘাটের মন্দির পড়তো, মা কালীকে দেখে তারা বলতেন গুড মর্নিং ম্যাডাম বলে চলে যেতেন। এই অবস্থান দেখে সেই সময়কার রাস্তায় দাঁড়ানো কুসংস্কারপ্রবণ ব্যক্তিরা, পণ্ডিতরা, পুরোহিতরা তারা চমকে যেতেন। তারা গরুর মাংস খেয়ে ছাদের উপর উঠে পাশের বাড়ির ছাদে পিসিমা বুড়িমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন যে আমি কালকের গরুর মাংস খেয়েছি গো, এইরকমভাবেই চিৎকার করতেন। এই অতি উৎসাহিত হওয়ার সেই সময় সমাজের বেশ কিছু সম্প্রদায়ের কাছ থেকে তারা কিন্তু ধিক্কার পেয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের কাছ থেকে এই সমস্ত সম্প্রদায়। হেনরি ভিভিয়ান ডিরোজিও শুধুমাত্র হিন্দু সমাজের কুসংস্কারের কথা বলেছেন, ইসলাম মুসলিম সমাজের কুসংস্কারের কথা তিনি বলেননি। এই যে মুসলিম সম্প্রদায়ের যে কুসংস্কার প্রবণতা, যে কোরআনতন্ত্র, যে মুসলিম মেয়েরা ধর্মাচার করতে পারবে না, মসজিদে যেতে পারবে না, তার বিরুদ্ধে তিনি কথা বলেননি। তিনি এই বোরখা প্রথার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি। তিনি সমাজের এই যে আধুনিক শিক্ষা গ্রহণ করা মুসলিম সমাজকে আরও উন্নতি করবে তার বিরুদ্ধে তার সপক্ষে কোনো আন্দোলন করেননি। আবার তিনি গ্রামের কৃষকদের হয়ে কোনো কিছু বলেননি। জমিদারের যে অত্যাচার, কৃষকদের ওপর যে জমিদাররা অত্যাচার করছে তার বিরুদ্ধে তিনি কোনো আন্দোলন করেননি। কৃষক শোষণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি। তার আন্দোলনটা অনেকটা একমুখী হয়েছিল, ফলে তাকে অনেক ঐতিহাসিকরা সমালোচনাও করেছেন।
যাই হোক, হেনরি লুই ভিভিয়ান ডিরিজিও মাত্র 23 বছর বয়সে মারা গিয়েছিলেন। তবে তার আগে রাধাকান্ত দেব তাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করেছিলেন, কারণ তার এই আচার ব্যবহার, তার এই যে ছাত্রদেরকে অতি উৎসাহিত করা, তার বিরুদ্ধে রাধাকান্ত দেব একটু কুসংস্কার প্রবণ তিনি তো ছিলেন, তাই হেনরি লুই ভিভিয়ান ডিরিজিওকে সহ্য করতে পারেননি। কিন্তু তার মৃত্যুর পরে তার যে ইয়ং বেঙ্গল আন্দোলন, সেই আন্দোলনটা হয়তো ভাটা পড়েছিল, সেই আন্দোলনটা আর তেমন তেজে প্রবর্তিত হয়নি, কিন্তু তার যে অনুগামী শিষ্যরা ছিলেন, ছাত্ররা ছিলেন, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বড় বড় পদে বসেছিলেন। তারা কিন্তু নিজস্ব উৎসাহে তারা আন্দোলন করেননি, কিন্তু তারা বড় বড় ব্যক্তিত্বে পরিণত হন। যেমন রাধানাথ সিকদার, তিনি জরিপ বিভাগে চাকরি করেন এবং এভারেস্টের উচ্চতা মাপতে সেই যে এভারেস্টের উচ্চতা তিনি মেপেছিলেন। একজন বাঙালি হিসেবে প্রথম এভারেস্টের উচ্চতা মেপেছিলেন রাধানাথ সিকদার। প্যারেচাঁদ মিত্র ইংরেজ সিভিলিয়ান ছিলেন, দক্ষিণারঞ্জন মজুমদার একজন সাহিত্যিক ছিলেন প্রভৃতি। অর্থাৎ তারাও পরবর্তী ক্ষেত্রে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলনে কিছুটা উদ্যোগী হয়েছিলেন। এই সমাজ সংস্কার আন্দোলনে আর একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি শিক্ষা সংস্কারে উদ্যোগী হয়েছিলেন। এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি শিক্ষা সংস্কার আন্দোলন আলোচনা করার সময়। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারেও উদ্যোগী হন। তিনি গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া, নরবলি দেওয়া বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু করেছিলেন। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়াটা কি? যে সমস্ত হিন্দু নারীরা বন্ধা বা যাদের সন্তান হতো না, তারা গঙ্গাসাগরের কাছে মানত করতেন যে তার প্রথম সন্তান গঙ্গাসাগরে বিসর্জন দেবেন। বিসর্জন দেবেন বলতে ওই যে ঢেউ আসতো, সেই ঢেউয়ে ওই 1 মাসের শিশুকে ছেড়ে দিত। ম্যাক্সিমাম শিশু ওই ঢেউয়ে চলে যেত, আর ফিরে আসতো না। কাকতালীয়ভাবে কিছু শিশু বেঁচে যেত। মানে একজন বন্ধা নারীর যখন একজন সন্তান জন্মাবে, তাকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বিসর্জন দিতে হবে, তাহলে গঙ্গাসাগরের কাছে মানত করে কি হবে? শিশু তো মরে যাবে। তার বিরুদ্ধে তিনি কিন্তু আন্দোলন শুরু করেছিলেন। নরবলি প্রথা বিরুদ্ধে তিনি সজাগ হন। সেই সময় বিভিন্ন তন্ত্রমন্ত্র ছিল, তান্ত্রিকরা ঈশ্বরের নামে 10 বছর 12 বছরের সন্তানদের নরবলি দেওয়া, মুন্ডু কেটে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেন। এর বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। তিনি সমাজে সেই সময়ে কুষ্ঠরোগ ছিল, সেই কুষ্ঠ রোগীদেরকে সেবা শুশ্রূষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই সময় সমাজের নিত্য প্রতিনিয়ত একটা রোগ ছিল, সেটা হচ্ছে কলেরা। সেই কলেরা রোগীকে না ঘৃণা করে নিজের কোলে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করাতেন, তার সেবা শুশ্রূষা করতেন। তার সবচেয়ে বড় সংস্কার হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন। তিনি মনে করেছিলেন যে বিধবা বিবাহ, রামমোহন যে বিধবা সমরণ প্রথা রদ করেছিলেন, সতীদাহ প্রথা রদ করেছিলেন, সেই সতীদাহ প্রথা রদ করার ফলে সমাজে বিধবাদের আধিক্য বা বিধবাদের প্রচুর অল্প বয়সী বিধবা বেড়ে গিয়েছিল। তাদের বয়স হচ্ছে 10 বছর, 12 বছর, 8 বছর। এরা সমাজে কোনো সম্মান পেত না, নানা রকম কুপ্রস্তাব পেতেন। এদেরকে উদ্ধার করার জন্য, এদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধবা বিবাহ প্রবর্তন। তিনি প্রথম তাদের শিক্ষিত করেন, কারণ বালিকাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। প্রায় 35টা বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন, তাদের শিক্ষিত করে। তারপরে তার পরের পদক্ষেপ হয়েছিল বিধবা বিবাহ প্রবর্তন। সেই তার বিরোধিতা করেছিলেন রাধাকান্ত দেব। তিনি মাত্র 997টা সই জোগাড় 87টা সই জোগাড় করেছিলেন, লর্ড ডালহৌসির কাছে জমা দিয়েছিলেন। কিন্তু অন্যদিকে সেই 10,000 সই জোগাড় করেছিলেন রাধাকান্ত দেব, যাতে বিধবাদের আবার পুনর্বিবাহ না দেওয়া যায়। এটা হিন্দু ধর্মের চিরাচরিত প্রথা, তাই এই প্রথা থেকে সমাজকে বিদ্যাসাগরের অনুকরণ করা যাবে না। কিন্তু বিদ্যাসাগর বিভিন্ন গ্রন্থ, যেমন তার পরাশর সংহিতা,
1851 খ্রিস্টাব্দে পরাশর সংহিতা ব্যাখ্যা করেন, ভারতবর্ষের প্রাচীনতম হিন্দু গ্রন্থ পরাশর সংহিতা, যেখানে পরিষ্কার বলা আছে, সেখানে তিনি বলেছেন যে প্রাচীন ভারতবর্ষের কোনো সাহিত্যে, কোনো ধর্মগ্রন্থে বিধবাদের না বিয়ে দেওয়ার কোনো প্রথাই ওখানে ছিল না। বিধবাদের বিবাহ দেওয়ার নিষিদ্ধ করে কোনো যুক্তি বা কোনো নির্দেশ কোনো ধর্মগ্রন্থে নেই। উপরন্তু আমরা প্রাচীন বেদে কি দেখি, যে কোনো পত্নীর স্বামী যদি মারা যায় তার দেওরকে তিনি বিয়ে করতে পারতেন। আবার কোনো বিধবার তার স্বামীর সম্পত্তির ভাগও পেতেন। এটা থেকে আমরা কি বুঝতে পারি যে প্রাচীনকালের এইরকম প্রথা, নিষিদ্ধ প্রথা ছিল না, মানে বিধবা বিবাহ দেওয়া নিষিদ্ধ এটা ছিল না। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কে করেছিলেন? সেই বল্লাল সেন তার দান সাগর আর অদ্ভুত সাগরে তিনি এই সমস্ত প্রথা লিপিবদ্ধ করেছিলেন, আর সেই প্রথাগুলো ব্রাহ্মণরা মেনে এই সমাজে বসিয়ে দিয়েছিলেন। বিভিন্ন যুক্তি দেখিয়ে, বিভিন্ন প্রচার করিয়ে, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রকমভাবে প্রচার করে নারীদেরকে তিনি সজাগ করেন। এবং লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে এই বিধবা বিবাহ প্রবর্তন আইনটা পাশ করেছিলেন। এখানে একটু প্রবলেম আছে। প্রথমে হচ্ছে লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে আইনটা তৈরি করেন এবং পাশ করেন। লর্ড ডালহৌসি তৈরি এবং পাশ করার পরে বিলেতে চলে যান। আসেন লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে এই আইনটা কার্যকরী করেন। তোমাদের এমসিকিউ কোশ্চেনে যদি থাকে যে বিধবা বিবাহ আইন কার্যকর করেন কে, তারা লর্ড ক্যানিং হবে। আর বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। এটা কিন্তু একটু সতর্ক থাকবে, কারণ এমসিকিউ কোশ্চেনে এইরকম তোমরা যদি ভুল করো বা তোমাদের ভুল মানে একটু মনোসংযোগের অভাব হলে কিন্তু এই কোশ্চেনগুলো ভুল হয়। একটু সতর্ক থাকবে তোমরা। তো এই বিধবা বিবাহ প্রবর্তন হয় 1856 খ্রিস্টাব্দে, এবং 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ প্রবর্তন হওয়ার পরে প্রথম বিয়ে দেন হচ্ছে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী চন্দ্র বিদ্যারত্নের সঙ্গে কালীমতি দেবীর। দ্বিতীয় বিয়ে দেন তার সন্তান নারায়ণের সঙ্গে, একজন বিধবা নারীর। প্রায় 80 জন বিধবাকে তিনি বিয়ে দিয়েছিলেন, মতান্তরে 60 জন বিধবাকে, মানে 80 জন মতান্তরে 60 জন, এবং 80,000 টাকা খরচ করে প্রত্যেকের একটা করে গহনা করে দিয়েছিলেন তিনি। তো এই যে সেই সময় এই ব্যাপক সমাজ সংস্কারের জন্য কিন্তু বিদ্যাসাগর আজও কিন্তু আমাদের কাছে স্মরণীয়। তিনি দয়াসাগর, তিনি বিদ্যাসাগর প্রভৃতি নামে অভিহিত হন। এই সমাজ সংস্কার আন্দোলনে আরও কয়েকজন ব্যক্তির নাম আমি বলবো। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন হুগলির মুসলিম উচ্চবিত্ত সম্প্রদায়ের একজন ব্যক্তি, যিনি হজ করে হাজী হন। তার বিধবা বোনের সম্পত্তি তিনি দেখভাল করতেন, এবং তার বোনের মৃত্যুর পরে সেই বিপুল সম্পত্তি তিনি কিন্তু পান। সেই সময় তার সম্পত্তি ছিল 1,56,000 টাকা। তার মধ্যে 1/3 অংশ তিনি শিক্ষা ও ধর্মের উন্নতির জন্য খরচ করেন। 4/9 ভাগ সম্পত্তি দান করেন বৃদ্ধ ও দুস্থদের জন্য। বাকি 2/9 ভাগ অর্থ দান করেন 2টি ট্রাস্টি খরচের জন্য। তিনি চুঁচুড়ায় যে নিউ হুগলি কলেজ তৈরি হয় তার তৈরি করার খরচ দিয়েছিলেন, যেটা বর্তমানে হুগলির মহসিন কলেজ নামে পরিচিত। চট্টগ্রামের গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজটিও তিনি তৈরি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হল আছে, যেটা তার নামেই মানে উৎসর্গকৃত। এই হাজী মোহাম্মদ মহসিনের মৃত্যুর পরে তার নামে একটা ফান্ড হয়, তার নাম মহসিন ফান্ড, এবং তার মৃত্যু হয়েছিল 1812 খ্রিস্টাব্দে। তিনি দেহত্যাগ করেন, কিন্তু তার মৃত্যুর পূর্বে তিনি এই সম্পত্তিগুলো ঠিকঠাকভাবে বন্টন করেন, ফলে সমাজ সংস্কারে এই সম্পত্তি কাজে লাগে। আর একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন লালন ফকির। তিনিও সমাজ সংস্কারক ছিলেন। লালন ফকিরকে আমরা অনেকটা কিংবদন্তি একজন চরিত্র হিসেবে স্বীকৃতি দিতে পারি। ইতিহাসে তার বিভিন্ন তথ্য অনেক কম পাওয়া যায়। এই লালন ফকির বাংলাদেশের হরিশপুরের হরিশকুন্ডার ঝিনাইদহে তার জন্ম।
তিনি একজন বাঙালি সন্ত ছিলেন, গীতিকার, সমাজ সংস্কারক এবং চিন্তাবিদ। তিনি তীর্থ করতে গ্রামের লোকেদের সঙ্গে একসময় বেরিয়েছিলেন, কারণ হিন্দুরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তীর্থযাত্রা করতে যান, কিন্তু তিনি যেখানে তীর্থ করতে যান সেখানে তিনি কলেরা রোগে আক্রান্ত হন। তোমরা জানো সেই সময় কলেরা রোগ মানে তার মৃত্যু নিশ্চিত, এবং তার সংস্পর্শে কেউ যেতে পারবে না, কারণ সেই সংস্পর্শে গেলেই তিনিও কলেরায় আক্রান্ত হবেন। তাই তাকে ফেলে রেখে গ্রামের মানুষরা চলে আসেন গ্রামে এবং রটিয়ে দেন যে লালন মারা গিয়েছে। এই লালন ফকিরকে মানুষ করেন দুজন মুসলিম ফকির, যাদের বাউল সঙ্গীত, চিরাচরিত নেশার গান। এই লালনকে সুস্থ করে তার পিতৃ পরিচয় পেয়ে এই ফকির দম্পতি তাকে বাড়ি ফেরার জন্য বলেন। লালনও একসময় বাড়ি ফিরে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকার সময়ে তিনি বিভিন্ন বাধা নিষেধ পান, কারণ তার পত্নী ইতিমধ্যেই বিধবা। তার মা তার বেঁচে ওঠার কাহিনী শুনে মনে করেছিলেন যে মুসলিমদের হাতে জল খেয়েছে মানে ও মুসলিম। গ্রামের মোড়ল্লা তাকে হিন্দু বলে মানতে চাননি, তাই তিনি মনের দুঃখে বাড়ি থেকে আবার বেরিয়ে আসেন। তিনি এই জন্য দুঃখ পেয়েছিলেন যে তার জীবনসাথী সেও তাকে তিরস্কৃত করেছিলেন। গর্ভধারিণী মাও তাকে মেনে নিতে পারেননি, আর পাড়ার লোকরা তো সামান্যই, তাকে তারা ধিক্কার জানিয়েছিলেন। তাই তিনি আবার ওই মুসলিম ফকিরদের কাছে চলে আসেন, ফকির দম্পতিদের কাছে চলে আসেন এবং তার সেই বাউল দলে নাম লেখান। লালন ফকিরের গলা খুব ভালো ছিল, তিনি গান গাওয়ার থেকে গান লিখতে বেশি পছন্দ করতেন। ইতিহাসের বিভিন্ন তথ্য থেকে জানা যায়, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থে আমরা জানতে পারি তিনি প্রায় 10,000 বাউল সঙ্গীত রচনা করেছিলেন। এই 10,000 বাউল সঙ্গীত সেই সময়ে কিন্তু গ্রাম বাংলার মানুষদের মাতিয়ে রেখেছিলেন। এই 10,000 বাউল সঙ্গীতের মাধ্যমে তিনি গ্রামের সমস্ত মানুষকে বা বাংলার সমস্ত মানুষকে উজ্জীবিত করেছিলেন। এই লালন ফকিরের বিখ্যাত কয়েকটা গানের মধ্যে উল্লেখযোগ্য খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়, এই গানটা খুবই পপুলার বা জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও আরও অনেক গান আছে, তার জন্য তিনি বিখ্যাত। এবং উল্লেখ্য, লালন ফকির নাকি 250 বছরের অধিক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, সেটা কিন্তু বিতর্কিত। তো যাই হোক, এই যে বাংলার যে সমাজ সংস্কার আন্দোলন, এই সমাজ সংস্কার আন্দোলনে এই সমস্ত ব্যক্তিরা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা মানে এত পর্যন্ত, এরপরে আমি পরের অধ্যায়ে আলোচনা করব। তবে তোমাদেরকে সকলকে একান্তভাবে বলছি যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে, যাতে আমার এই ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং শুধুমাত্র ক্লাস 10-এ যারা পড়ো তাদের জন্য নয়, যারা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই সমস্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।